হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন। ক্লাসের আজকে যে টপিক, সেই বানানটা দেখে আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম যে এটা আমারই ক্লাস কিনা। তারপর বুঝলাম যে হ্যাঁ, এটা আমারই ক্লাস। যে বাংলা লেখা হয়েছে তাতে জানি না, ভগবান ক্ষমা করুন এদের, কোনো এক সফটওয়্যারের কাজ আর কি এটা। বাংলা বানানটা বোধহয় আমরা আগের দিন শেষ করে উঠতে পারিনি। আজকে আমরা ওটা আগে শেষ করে নিই, তারপর ভাবার্থ লেখার নিয়মে চলে যাব। ওটা ভাবার্থ লেখার নিয়ম, ঠিক আছে? কাকে দিয়ে লেখাবো বাবা? কে লেখে আমি জানি না। চলো, কতদূর হয়েছিল একটু আমাকে বলে দিলে ভালো হয়। দেখো, আমরা মনে হয় অতৎসম শব্দ এইগুলো করেছিলাম বলেই আমার মনে পড়ছে এইখান থেকে 7 নাম্বার থেকে হবে। তৎসম পুরোটা হয়েছিল, অতৎসম 6খানা হয়ে গেছিল। যে 100 জন এখন ক্লাসে রয়েছে তাদের সবাইকে স্বাগত। চলো পড়াশোনায় ঢোকা যাক। বাংলা বানান কোথায় খ হবে আর কোথায় ক্ষিয় হবে? ভাই, এই যে ক্ষিয় ঝামেলার জিনিস। আধুনিক বাংলা বানানের উদ্দেশ্য কি? সরলীকরণ, অর্থাৎ সিম্পলিফাই করতে হবে যে কোনো জিনিসকে। কাজেই বুঝতেই পারছো কোনটা হবে স্যার, খ হবে। অতৎসম সমস্ত শব্দে খ লেখা হবে, ক্ষিয় কোথাও লেখা হবে না। কেবলমাত্র যেগুলো সংস্কৃত, যেগুলোতে হাত দিতে এখনো আমাদের একটু ভয় ভয় করে, ঠাকুর দেবতার জিনিস হাত দিয়ে বানান টানান পাল্টে দেবো, পাপ হবে, সেগুলোকে আমরা এখনো ক্ষিয় রেখে দিয়েছি। আজ থেকে 10 বছর পর সেগুলোও চেঞ্জ হয়ে যাবে, নিশ্চিন্তে জেনে রেখো। কাজেই কাজেই খিদে, খুদ, খুদে, খুর, ক্ষেত এসব তো খ হবেই, খ্যাপা সব খ হবে, কোথাও ক্ষিয়র কোনো জায়গা নেই, ঠিক আছে? কিন্তু বৃক্ষ, বৃক্ষ তোমায় এখনো এরকম লিখতে হবে। বৃক্ষ কিছুদিন পর এরকম হয়ে যাবে, এখনো এটা আসেনি, কারণ বৃক্ষ একটা সংস্কৃত শব্দ, তৎসম শব্দ। এর ওপর পেঁয়াজি করা আমাদের সাজে না, আমরা করব পেঁয়াজি অতৎসম শব্দে। ক্লিয়ার না কনসেপ্ট? চলো পরের বাক্য, পরের পয়েন্ট 8। এই জ নাকি এই জ? কি বলছে? বলছে বাংলায় প্রচলিত যেগুলো বিদেশি শব্দ সেগুলো ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে। মানে মানে বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি হলো এই জটা। ওকে? যেমন কাগজ, জাদু, জাহাজ, জুলুম, বাজার, হাজার, এরকম। জাদু কখনোই এই জাদু আমরা লিখবো না, এটা জাদু মলমে অনেক জায়গায় এই জাদু লেখা থাকে, আমরা এটা লিখবো না। এবার ইসলাম ধর্ম সংক্রান্ত যা শব্দ আছে সেখানে তুমি এই জও লিখতে পারো, এই জও লিখতে পারো, কারণ কারণ এই শব্দগুলো এসছে ইসলাম ধর্ম থেকে, সেখানে উচ্চারণটা অনেকটা জয়ের মতো, জ জ। ওকে? তাই আজান, নামাজ, হজরত, রমজান এগুলো লিখলেও হবে, লেখা যেতে পারে। ওকে? লেখা যেতে পারে, কিন্তু বর্গীয় জ লিখলেও হবে। কাজেই আমি বেশি গুলিয়ে না ফেলে আমি অনলি বর্গীয় জটাই সব জায়গায় ব্যবহার করব, তাহলে আমার সমস্যা সলভ। রাইট? যেখানে আমার সমস্যা আসবে যে হজরত এটা হবে না এটা হবে, তো আমি বর্গীয় জটা ব্যবহার করব, আমার ঝামেলা পড়তে হবে না। কারণ আজকে এটা মান্যতা পেলেও 10 বছর পর হয়তো আর এগুলো মান্যতা পাবে না। 9 নাম্বার হয়ে গেল, 8 নাম্বার। এবার আমি চলে যাব পরের স্লাইডে। এই অবধি সবাই বুঝতে পেরেছো কিনা? স্লাইড বন্ধ করে দিলাম। আরে হ্যাঁ, যাযাবর ফাজাবর না, খ্যাপার ক্ষিয় দিয়ে হবে না। খ্যাপা এখন পাল্টে গেছে, কারণ খ্যাপা কোনো সংস্কৃত শব্দ না।
ক্লিয়ার? চলো, দন্তন্য না মূর্ধন্য তোমরা এবার নিজেরাই বুঝে গেছো স্যার। উদ্দেশ্য তো স্যার সরল করা, স্যার সরল করতে গেলে তো দন্তন্যই নেব, মূর্ধন্য দিয়ে তো সরল হয় না। ঠিক তাই, অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করা হবে না। যেরকম ইরান, কোরআন, গভর্নর, রানী, সোনা, হর্ন সব দন্তন্য। কোথাও তুমি হয়তো আগে দেখেছো যে গভর্নর এই রকম আছে, এটা আর হবে না, কারণ গভর্নর ইংরাজি বানান, সেটা কি করে মূর্ধন্য হবে? কখনো হয়তো তুমি দেখেছো কোথাও কোরআন বানান এইভাবে লেখা আছে, হবে না। কোরআন তো সংস্কৃত শব্দ নয়। ক্লিয়ার? দন্তন্য হবে, সংস্কৃত শব্দে যেখানে যা বানান তাই হবে। ধরো যেটাকে আমরা, এটাকে তোমরা উচ্চারণ করো তো, মানে উচ্চারণ করলে আমি আর শুনবো কি করে, ফোন আর কানেক্ট করছি না। এটাকে আমরা বলি ব্রাহ্মণ, তাই না? এটা ব্রাহ্মণ নয়, এটা হচ্ছে ব্রাহ্মণা। কি ব্রাহ্মণা? স্যার আবার কি উচ্চারণ করছেন? আগে হ্যাঁ, মূর্ধন্য মানে না কি উচ্চারণ হবে, ব্রাহ্মণা। আমার স্যার বলতেন তোদের এই কাঁকড়া খাওয়া জিভে এর উচ্চারণ হবে না। আমরা আর কে বলতে যাচ্ছি যে দাঁড়াও দাদার বিয়ের ডেটটা ঠিক হবে, ব্রাহ্মণা আসছেন, বলি আর ব্রাহ্মণ আসছে, তাই না? কাজেই মূর্ধন্যর উচ্চারণ যখন আমরা করতে পারি না, তখন আর মূর্ধন্য রাখবো কেন, অনলি দন্তন্য রাখবো। সংস্কৃত শব্দগুলো এখনো রাখতে আমরা বাধ্য, তাই ব্রাহ্মণ বানান এটাই এখনো রাখবো আমরা। এবার নিয়ম দেখ, ট ঠ ড ঢ এর আগে তৎসম, তৎসমতে সংস্কৃত, অতৎসময় তো মূর্ধন্যর কোনো গল্পই নেই। সংস্কৃতর ক্ষেত্রে ট ঠ ড ঢর আগে থাকলে মূর্ধন্য হবে। কণ্টক, প্রচন্ড, লণ্ঠন, ঠিক আছে না, কি হবে কণ্টক। এগুলো দেখো ট এর আগে, ড এর আগে, ঠ এর আগে, ওই জন্য মূর্ধন্য হবে। কিন্তু অতৎসমর ক্ষেত্রে ট ঠ ড ঢ যাই থাকুক না কেন, অতৎসমে কোনো গল্পই নেই, অনলি দন্তন্য। গুন্ডা, ঝান্ডা, ঠান্ডা সব দন্তন্য। স্যার কি করে বুঝবো? তোমার কোনোদিন মনে হয় ঝান্ডাটা সংস্কৃত শব্দ? তোমার কোনোদিন মনে হয় গুন্ডাটা সংস্কৃত শব্দ? শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, হে অর্জুন গুন্ডারা আসছে এদিকে, মনে হয় কোনোদিন? শব্দ তো দেখে মোটামুটি বোঝা যাবে যেটা সংস্কৃত নাকি সংস্কৃত নয়। কণ্টক দেখেই বোঝা যাচ্ছে, কাঁটাকে কণ্টক আর কে বলবে সংস্কৃত লোকেরা ছাড়া? লুটপাটকে লুণ্ঠন বলা হচ্ছে, সংস্কৃত শব্দ দেখলেই বোঝা যাবে। তারপর তো আমরা বাংলা শব্দ ভান্ডার করব, আস্তে আস্তে ক্লিয়ার হবে। বলো প্রথম পয়েন্ট ক্লিয়ার কিনা তোমাদের কাছে? যিশু স্পেলিং, আচ্ছা যিশু স্পেলিং এ আসছি। জানতে গেলে পড়তে হবে মাম্পি বাংলা ভাষার শব্দ ভান্ডার। এ বাকিরা বুঝতে পারোনি? 102 জন লাইভে আর 5টা কমেন্ট। চলো বুঝেছে সবাই। কোন স হবে এই নিয়ে তো মারামারি কাটাকাটি ভাই। বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স জীবনে কোথাও হবে না, এই বানানগুলো হবে, ঠিক আছে? কোথাও পুরনো বইতে দেখে থাকতে পারো পোশাক, হবে না ভাই, ঠিক আছে হবে না। মূর্ধন্য স্বর কোনো জায়গা নেই, এইগুলো হচ্ছে বানান। এবার বুঝো যেগুলো ইংরাজি থেকে, ইংরাজিতে যেখানে এস আছে সেখানে দন্তস্ব হবে, যেমন
স্টল এস আছে দন্তস্ব, স্টাইল এস আছে দন্তস্ব, স্ট্রিট এস আছে দন্তস্ব, স্টুডিও এস দন্তস্ব, স্টোর এস দন্তস্ব, বাস এস দন্তস্ব। বোঝা গেছে? কিন্তু ইংরেজিতে যদি এসএইচ, এসআইওএন, ডবল এসআইওএন, টিআইওএন থাকে তাহলে হবে তালব্যস্ব। ক্যাশ এসএইচ তালব্যস্ব। মেশন এই দেখো ডবল এসআইওএন তালব্যস্ব। টেলিভিশন তালব্যস্ব। মাথায় ঢুকলো কিনা? গাতা বানান লিখে দিলে হবে না, বানানের নিয়ম আছে, সেই নিয়ম ধরে লিখতে হবে। তৎসম তদ্ভব কি আগের দিন দীপঙ্কর ছিলেন না ক্লাসে? আগের দিনই তো বলে দিয়েছি এগুলো। হ্যাঁ, যিশু। যিশু কোন দেশের শব্দ? যিশু কোন দেশের শব্দ? বিদেশের শব্দ, ঠিক। তো বিদেশের শব্দ যখন বাংলায় আসছে তখন এতদিন যিশু এইসব হলেও হতে পারতো, এখন এই উন্তস্থ জ ক্রমশ আস্তে আস্তে চলে যাবে। আমরা কি উচ্চারণ করি? আমরা করি যিশু। যিশু ক্রমশ এই বানানটা চলে আসবে। আগে কিন্তু প্রচুর বইতে এই বানান পেয়েছো, এখন বিদেশি সব বানান চলে আসবে। কিভাবে? ও তোমরা মনে হয় এটা দেখতে পাচ্ছ না, না এই স্লাইডটা? স্লাইডটা দেখতে পাচ্ছিলে তোমরা যেখানে লিখছিলাম যিশু? আচ্ছা, কোন স্লাইডটা অন আছে এখন তাহলে? তোমরা কোন স্লাইডটা দেখতে পাচ্ছ? একটা রয়েছে তালব্যস্ব দন্তস্ব মূর্ধন্যস্ব ওই স্লাইড, আর একটা আমি যিশু লিখছিলাম যেখানে জয়ের স্লাইড ছিল। তালব্যস্ব স্লাইড দেখতে পাচ্ছিলে, হ্যাঁ ঠিক। যিশু তো দেখতে পাওনি। আগে আমরা এই যিশু লিখতাম, এখন তো বিদেশি হিসেবে আমরা যা উচ্চারণ করি তাই লিখবো, যিশু, মিটে গেল। ওকে, 3 নাম্বার। 3 নাম্বার আমরা কি শিখবো দেখা যাক। বিদেশি শব্দে যুক্ত বর্ণ হবে কি হবে না? প্রথম স্লাইডে আমরা শিখেছিলাম তৎসম শব্দ, তার পরের স্লাইডে শিখেছি অতৎসম শব্দ, এই স্লাইডে মেনলি বিদেশি শব্দ নিয়ে শিখছি। ওকে, বাংলায় বিদেশি শব্দের আদিতে মানে শুরুতে, স্টার্টিং এ যুক্ত বর্ণের বিশ্লেষণ হবে না। স্টেশন, স্প্রিং, স্ট্রিট অর্থাৎ বর্ণ বিশ্লেষণ হবে না, একদম যুক্ত ভাবেই লিখতে হবে শুরুতে। তবে অন্যত্র বর্ণ বিশ্লেষ সম্ভব। কার্ল মার্কস, তুমি এরকমও লিখতে পারো, তুমি এরকমও লিখতে পারো, কারণ এটা শুরুতে নেই, কয়শয়টা লাস্টে আছে। শেক্সপিয়ার, তুমি কয়শয়ও লিখতে পারো, কয়ের পর স দিয়েও লিখতে পারো, শুরুতে নেই, মাঝে আছে। ওকে, ইসরাফিল, এটাও হতে পারে, এটাও হতে পারে, ইসরাফিল করতে পারো, দুরকমই। কিন্তু শুরুতে তুমি কখনো স্টেশন, স্পিরিং, স্পিরিট এরকম করতে পারো না। ঠিক আছে? স্টার জলসা, স্টিলের থালা, স্টেশন হবে না। 4 নাম্বার হস চিহ্ন। স্যার এটা আবার কি ধরনের চিহ্ন? হস হস কি সব বলছেন? ভাই আমরা যেটাকে ছোটবেলা থেকে হসন্ত হসন্ত বলে এসছি না, হসন্ত বলে কিছু হয় না, চিহ্নটার নাম হচ্ছে হস চিহ্ন। কোনো কিছুর লাস্টে যদি হস চিহ্ন থাকে
মানে এই কয়ের নিচে যদি হস চিহ্ন থাকে তাহলে এই টোটাল জিনিসটাকে বলা হয় হস অন্ত। হস দিয়ে শেষ হয়েছে কটা, তাই এই কটাকে বলা হয় হসন্ত ক। হসন্ত ক মানে হ দিয়ে এই হস চিহ্ন দিয়ে শেষ হয়েছে এই কটা, কিন্তু হসন্ত মানে এইটা নয়, এইটা হস চিহ্ন। হস চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। কেন? আচ্ছা এটাকে তুমি বুঝতে পারছো না? কলকল, চটপট, চেক, ঝড়ঝড়, টক, বুঝতে পারছো না? টাক। যদি ভুল উচ্চারণের আশঙ্কা থাকে তবেই হস চিহ্ন ব্যবহার করব। হস চিহ্ন দিয়ে আমরা কি বোঝাই? যে জিনিসটা কেটে যাচ্ছে। এইটা লিখলে হতে পারে চটপট, আবার হতে পারে চটপট, কিন্তু যদি এটা লিখি তাহলে বোঝাই যাচ্ছে যে চটপট। এবার কে এটাকে ন্যাকামো করে চটপট বলবে? এটাকে সবাই চটপটি বলবে, ভুল উচ্চারণের কোনো আশঙ্কা নেই। কাজে হস চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে, নেব না। এই যে আমার মাথায় ক্রমশ যেটা তৈরি হচ্ছে, এটাকে কে বলবে? স্যার আপনার মাথায় না একটা টাকো তৈরি হচ্ছে, এটাকে কে টাকো বলবে? এটা বলবে টাক। এতে এমনিই বলবে হস চিহ্ন না দিলেও, তাহলে হস চিহ্ন দেব না, তাই না? এই যে এটাকে কে বলবে? ফটো ফটো করে চলে গেল, বলবে ফটফট করে চলে গেল। কাজে হস চিহ্ন দিইনি বলে কিচ্ছু বোঝার অসুবিধা হচ্ছে না, হস চিহ্ন দেব না প্রবল দরকার না থাকলে। ক্লিয়ার কিনা কনসেপ্ট? আনন্দবাজার পত্রিকাতে গান্ধী লেখা ছিল, এক্স্যাক্টলি তাই। এটা তো আমি মনে হয় আগের দিন ক্লাসে পড়িয়েছি, যে এখন আর গান্ধী লেখা হয় না, গান্ধী লেখা হয়। ইসরাফিল মানে ইসলাম ধর্মের কিছু একটা মানে ব্যাপার আছে, এটা আমিও ঠিক জানি না, বুঝলে। ইসলাম ধর্মের কোনো দেবদূত বা এরকম কেউ হবেন হয়তো। কেউ এখানে যদি ইসলাম ধর্মের আছো, যে ইসরাফিল মানে বলতে পারবে? দেবদূত বা এরকম কিছু হবে। নেম অফ এ ফেরিস্তা, অ্যাঞ্জেল, ঠিক আছে, তাহলে দেবদূত টাইপেরই। ঠিক আছে, ঠিকই বলেছি। চলো, আরে নদী বানান দীর্ঘই হবে, নদী কেন চেঞ্জ হবে? ভবিষ্যতে চেঞ্জ হবে, এখনো চেঞ্জ হয়নি। এখন নদী আছে, নয় দয় দীর্ঘই, কারণ ওটা সংস্কৃত থেকে এসছে, আমরা চেঞ্জ করতে পারি না। ঊর্ধ্ব কমা, ছোটবেলায় আমাদের বইতে লেখা থাকতো দুজনে, বলে গেল, এইসব লেখা থাকতো। এখন আর এইসব দেব না, পরিষ্কার দুজন, বলে ইত্যাদি লিখবো। ঊর্ধ্ব কমা যথাসম্ভব বর্জন করা হবে, লাগবে না। 6, সমাসবদ্ধ পদ সবসময় একসঙ্গে লিখতে হবে। আমরা চিরজীবন লিখে গেলাম রবিবার, আর তারপর বললাম স্যার ওর তো মামা কাকা ধরা ছিল, ও চাকরিটা পেয়েছে। আমি স্যার কিচ্ছু ভুল করিনি। তুমি জানোই না যে রবিবার এইভাবে লেখা যায় না, রবিবার সমাসবদ্ধ পদ একসঙ্গে লিখতে হয়। রবিবার মঙ্গলবার সব একসঙ্গে। নেশাগ্রস্ত, পিতা পুত্র, অদৃষ্ট পূর্ব, পূর্ব পরিচিত, সংযত বাক, সমস্যাপূর্ণ, সব একসঙ্গে লিখতে হবে একমাত্রায়, কারণ এগুলো সমাসবদ্ধ পদ। স্যার কি করে জানবো সমাসবদ্ধ পদ কোনগুলো? তার জন্য সমাস চ্যাপ্টারটাকে পড়তে হবে। ক্লিয়ার না কনসেপ্ট? বিশেষ প্রয়োজনে সমাসবদ্ধ শব্দটিকে হাইফেন দিয়ে যুক্ত করা যায়। জল স্থল আকাশ, বাপ বেটা, বেটা বেটি, মা মেয়ে, ঠিক আছে, এগুলোকে হাইফেন দিয়ে অন্তত তোমায় যুক্ত করতেই হবে। না তুমি দিলে হাইফেন,
না তুমি রাখলে এক মাত্রায়, তারপর বললে আমি কেন নাম্বার পেলাম না, তা কি করে হয় বলো? আরে হ্যাঁ, বৃহস্পতিবারটাও একসাথে হবে, কি মুশকিল। আমি দুটো উদাহরণ দেখিয়েছি, মানে সব বারই একসঙ্গে হবে, খালি রবি মঙ্গল নয়। হ্যাঁ, পিতা পুত্রের মা। হাইফেনের বাংলা বাবা জানি না। গভীর স্পেলিং জানো না? এই কেলেঙ্কারি করেছে, কে কেউ গভীর স্পেলিংটা লিখে দাও। চলো, গভীর বানান পেয়ে গেছো, ঠিক আছে। এই বানানের নিয়ম শেখাচ্ছি আমি, কিন্তু একটা একটা করে বানান শেখাতে পারবো না, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই তো আমাদের করতে হবে। 7, বিশেষণ পদ পরবর্তী পদের সঙ্গে যুক্ত হবে না। বিশেষণ পদ পরবর্তী পদের সঙ্গে যুক্ত হবে না। এটা আশা করি সবাই জানি যে লাল গোলাপ আমি একসঙ্গে লিখতে পারি না, এটা বিশেষণ। লালটা, লাল আলাদা, গোলাপ আলাদা। অধিকন্তু মানে মোর, আরো অর্থে ও ব্যবহার হয়, ওকার চিহ্ন রূপে যুক্ত না হয়ে শব্দের পরে পূর্ণ রূপে ব্যবহার হবে। স্যার মানে কি বুঝলাম না? মানে আজও এটা ওকার চিহ্ন হবে না, এটা পূর্ণ রূপে ও বসবে, আজ ও। এখনো এটা ওকার চিহ্ন হবে না, পূর্ণ রূপে ও বসবে, এখন ও। তারও, সেদিনও। নিশ্চিত বোঝাতে ইতেও একই ব্যাপার, এখনই হবে না, পূর্ণরূপে রস্যই বসবে, এখন ই। এই আমি একা বকে যাচ্ছি না, তোমাদের মাথায় অল্প অল্প কিছু ঢুকছে? 30টা মনে হয় নিয়মই বলে ফেললাম। নিয়মগুলো ভাই মনে রেখো, না হলে পরীক্ষার হলে গিয়ে উল্টো পাল্টা হয়ে গেলে তখন সব যাবে নাম্বার। আজিয়ে প্রভাতে, এইটা কিন্তু ব্যাকরণগতভাবে ভুল, আজি, কিন্তু যেহেতু এটা কবিতার লাইন, গানের লাইন, সেক্ষেত্রে তো ঠিকই থাকবে। স্যার ক্লাসে আছি। 5টা। চলো, হ্যাঁ অব্দি ঠিক আছে সকলের? পিডিএফ ডাউনলোড হচ্ছে না। পিডিএফ মনে হয় ডাউনলোড করে তোমার ফোনে রাখতে পারবে না, তুমি পড়তে পারবে যতদূর সম্ভব। দশ, যেটা আমি আগেই বলেছিলাম, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থার নাম এই সকল নিয়মের আওতাভুক্ত নয়। ভেরি 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 ইম্পর্টেন্ট। সেই কারণে সোনিয়া গান্ধী হবে না। কি হবে? সোনিয়া গান্ধী, সোনিয়া গান্ধী, ঠিক আছে। কারণ সোনিয়া গান্ধী নিজের নাম বলেন না সোনিয়া গান্ধী, উনি বলেন সোনিয়া গান্ধী, উচ্চারণ অনুযায়ী হবে এই সকল ক্ষেত্রে। ব্যক্তির নাম গাভাস্কারের নাম গাভাস্কার আগে লেখা হতো,
এখন আর গাভাস্কার লেখা হবে না, এখন লেখা হবে গাওস্কর। কারণ গাভাস্কার বলেন না মাই নেম ইজ সুনীল গাভাস্কার, উনি বলেন মাই নেম ইজ সুনীল গাওস্কর। ওকে, বাংলা বানানের নিয়ম মোটামুটি একটা জিস্ট আইডিয়া দিতে চেষ্টা করলাম। কলরব আর কলরব, কলরব বলে আবার কি জিনিস হয়? জিনিসটা তো কলরব। কলরব বলে কিছু হয় বলে তো শুনিনি। মহাত্মা গান্ধীও তাই হবে, দেখবে এখন লেখা থেকে, আগে লেখা থাকতো মোহনদাস করমচাঁদ গান্ধী, আগে এটা লেখা থাকতো মোহনদাস করমচাঁদ গান্ধী, আগে এটা লেখা থাকতো। এখন লেখা থাকে মোহনদাস করমচাঁদ গান্ধী। কারণ উনি করম বলতেন না, উনি বলতেন করমচাঁদ, করম, কারণ উনি নন বেঙ্গলি। করমচন্দ্র, অনেক সময় এটাও করা হয়। মোহনদাস করমচন্দ্র গান্ধী হলো। এইবার আমরা যেতে পারি ভাবার্থে। আমি বানানই জানি না, আমি কি করে বাংলা লিখতে শুরু করব? চলো, বানান শিখে গেছো, ভাবার্থে এসো। ঠান্ডা মাথায় বোঝো, হেডিং করো ভাবার্থ। কি করতে হবে তোমায়? ওরা একটা প্যাসেজ দিয়ে দেবে, সেই প্যাসেজটাকে স্যার ছোট করতে হবে। বাহ বাহ বাহ, তা যেখান থেকে ইচ্ছা যা ইচ্ছা শব্দ কেটে ছোট করে দেবো? না, কিছু নিয়ম মেনে ছোট করতে হবে। কতটা ছোট করতে হবে স্যার? মোটামুটি 1/3 করতে হবে। 100টা যদি শব্দ থাকে তার 3 ভাগ করতে হবে 33টা। স্যার আমার যদি 31 হয় বা 35 হয় তাহলে আমি চাকরি পাবো না? ওরম কোনো ব্যাপার নেই ভাই, বলেছি মোটামুটি। কাজেই +- 5 তোমার নর্মাল হবেই, এটা কোনো ব্যাপার না। তাহলে যদি 150টা শব্দের থাকে 50-এ আসার কথা, এক্সপেক্টেড হচ্ছে তোমার এই 45 থেকে 55-র মধ্যে থাকবে। ঠিক আছে স্যার, যদি 57 হয়ে যায় আরে হোক না, কি আছে? স্যার যদি 43 হয়ে যায় আরে হোক না, কি আছে? স্যার যদি 100 হয়ে যায়, না তাহলে হবে না। অতটাও আবার খায় না বাবা, মোটামুটি 1/3। এই যে ভাবার্থটা লিখবো, কি করে লিখবো স্যার? চলুন প্র্যাকটিস করতে শুরু করি। প্র্যাকটিস তো তোমরা করবে, যদি ভেবে থাকো আমি প্র্যাকটিস করাবো বলে ভর্তি হও, ভুল করে ফেলেছো। আমি তোমায় কিছুটা গাইড করব, হেল্প করব মাত্র, এর বেশি আমি কিছুই করে দেব না। যেটা আজকের ক্লাসে বলবো এটা মাথায় ঢুকিয়ে নাও, এবার তুমি নিজেই পারবে। যারা ইউটিউবে করেছো তারা জানো। 6টা পয়েন্ট দিয়ে আমরা পুরো ভাবার্থ লেখার নিয়ম কানুন বুঝে নেব। 6টা পয়েন্ট, স্যার কিচ্ছু লাগবে না আমাদের। ভাবার্থই হোক বা অপূর্ব স্যারের পেসি, দুটো একই সিস্টেমেই চলবে, সারাংশ একই ব্যাপার। ঠিক আছে, নিচে লিখছি, ওপরটা কেটে যায়। ওকে, আচ্ছা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এটা কজন জানো ভাই? অনেকে অবাক হচ্ছে, ইউটিউব মানে?
আড্ডা 247 বেঙ্গলি বলে একটা ইউটিউবে চ্যানেল আছে, সেখানে রোজ যে আমরা পড়াই সেই ব্যাপারগুলোও জানো না? চল, পয়েন্ট নাম্বার 1, আমি ইংলিশে লিখবো। হ্যাঁ, বাংলায় লিখলে বোকা বোকা হয়ে যায়, ইংলিশে লিখছি, কোনো ব্যাপার না। ইংলিশ বেশি বাংলা সারাংশ একই পয়েন্ট এখানে কাজে লাগবে, বাংলায় বলে দেবো। কেন ইংলিশে লিখছি তারও একটা কারণ আছে। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় আমার তো সাবজেক্ট ছিল বাংলা, হিস্ট্রি আর ইংলিশ। আমাদের ইংলিশের প্রফেসর সিবি ম্যাম, চন্দ্রানী বিশ্বাস, ডক্টরেট, ডক্টর চন্দ্রানী বিশ্বাস, তার কাছ থেকে আমরা এই প্রেসি লেখাটা হাতে ধরে শিখেছিলাম 6টা পয়েন্টের মাধ্যমে। তো তিনি যেহেতু ইংলিশে শিখিয়েছিলেন, আমার এখনো ওই 6টা পয়েন্টই ওইভাবে লিখতেই খুব ভালো লাগে। ক্যাজুয়ালি রিড দ্য প্যাসেজ, টু গেট দ্য মেন থিম। লিখে নাও, তারপর বুঝিয়ে দিচ্ছি। 2, রিরিড দ্য প্যাসেজ। 3, আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। 4, ডিলিট examples, adjectives, figure of speech, comparison, etc. Arrange by sequence, write in your own words। এর বাইরে সারাংশ বা প্রেষিতে আর কিছু হয় না, এই 6টা পয়েন্ট ফলো করলেই হয়ে যায়। এই 6টা পয়েন্টকেই আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে করে দেখাবো তোমাদের। কি ব্যাপার এই 6টা পয়েন্ট? বোঝো, বোঝার চেষ্টা করো, লিখে নাও আগে খাতায়, লেখা হলে বলো। হয়েছে লেখা? 1 মিনিট স্যার, ঠিক আছে, 1 মিনিট।
দেখো এবার জিনিসটা বুঝতে হবে, হয়ে গেছে সবার, এটাই আসল জায়গা, এখান থেকে আমাদের পড়াশোনা শুরু হচ্ছে। প্রথমে যে প্যাসেজটা তুমি পাবে সেটাকে ক্যাজুয়ালি পড়ো। প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, শব্দগুলো আমার ম্যাডাম বলেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজে। ক্যাজুয়ালি পড়ো। কিসের জন্য? টু গেট দ্য মেন থিম। খালি মেন থিমটা বুঝতে চেষ্টা করো। মানে বাংলা সারাংশে তুমি একবার পড়লে পুরোটাই বুঝে যাবে। এবার হয়তো সারাংশটা লেখা বঙ্কিমের জটিল ভাষায়, চাপ নেবে না প্রথমবার। প্রথমবারে পড়তে গিয়ে চাপ নিলে ইউ আর ফিনিশড, জাস্ট ফিনিশড। একদম রিল্যাক্সে ক্যাজুয়ালি পড়ো। যদি ওটা ইংলিশ পেসি হয়, অনেক ওয়ার্ড হয়তো অজানা, কিচ্ছু চাপ নেবে না, জাস্ট ক্যাজুয়ালি পড়ো। জাস্ট মেন থিমটা বোঝার চেষ্টা করো, যেটা আইপিএল নিয়ে লেখা, নাকি ইলেকশন নিয়ে লেখা, নাকি দুর্গাপুজো নিয়ে লেখা, এটুকু তো বুঝতে পারবে, আর কিচ্ছু বুঝতে হবে না। এইবার মেন থিমটাকে মাথায় নাও, ঠান্ডা মাথায়। মাথায় নিয়ে আচ্ছা এটা আইপিএল, আইপিএল, আইপিএল নিয়ে লেখা। এইবার প্রত্যেকটা লাইন ওর সঙ্গে রিলেট করাতে চেষ্টা করো। রিড দ্য প্যাসেজ। এই দ্বিতীয়বার পড়ার সময় তোমার ফুল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। আচ্ছা এইটা বলেছে তাহলে। হ্যাঁ বারবার বলছি, চলিত ভাষায় নরমাল বাংলা দিয়ে দিল, তাহলে বুঝতেই পারছো তুমি 1 নাম্বারের পর 3 নাম্বারে চলে যাবে, 2 নাম্বার স্টেপটার দরকার নেই। জটিল বাংলা ভাষায় দিল, বাংলা সারাংশের ক্ষেত্রে বা ইংলিশ প্রেসিতেও একই নিয়ম ফলো হবে। অপূর্ব স্যার শেখাবেন যদিও, কিছু ওয়ার্ড হয়তো বুঝতে পারছো না ইংলিশ, তো এই স্টেপ ফলো করো। ভুল করেও প্রথমে চাপ নিয়ে পড়তে যাবে না, ফিনিশ হয়ে যাবে। ছোট প্যাসেজ থাকবে, পড়তে বেশি টাইম লাগবে না, আমি জানি কম টাইম আছে। এবার কি করছো তুমি 3 নাম্বার বারে? আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। কিওয়ার্ড মেন পয়েন্ট গুলোকে তুমি আন্ডারলাইন করছো। মেন পয়েন্ট আমি ইউটিউবে 4টে না 5টা ভাবার্থ করে শিখিয়েছিলাম, এখানে পেট ব্যাচ আরো বেশি শেখাবো, 8-10টা শিখে যাবে। যে কোন জায়গাগুলো মূল জায়গা, যেগুলো বাদ দেওয়া যায়ই না কোনোভাবে। চার নাম্বার, এই 3 আর 4 অ্যাকচুয়ালি একসঙ্গেই করবে তুমি। কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবে, আর কোনগুলো নেবে না, কোনোভাবে নেবে না। যত এক্সাম্পল আছে, অ্যাডজেক্টিভ আছে, ফিগার অফ স্পিচ মানে কথার মাত্রা আছে, তুলনা আছে, এর কোনোটাকে নেবে না। অ্যাকচুয়ালি এই 4 নাম্বারটা আগে করেই তুমি 3 নাম্বারটায় তবে পৌঁছাতে পারবে। এইগুলোকে যেই তুমি কাটতে শুরু করবে, দেখবে তোমার এমনি পুরো প্যাসেজটা ছোট হয়ে গেছে, কিওয়ার্ড গুলোই পড়ে আছে। এই 4টে জিনিস মাথায় রাখতে হবে। কোনো উদাহরণ, তুলনা, কথার মাত্রা, বিশেষণ আমরা নেব না। অর্থাৎ এক্সাম্পল আমি বলি, যদি লেখা থাকে রামের মতো ভালো ছেলে হও, তাহলে এই যে রামের মতো একটা তুলনা এলো না, কম্প্যারিজন এলো না, নেব না। জাস্ট আমার নিতে হবে যে ভালো ছেলে হবে, এটুকু। যদি আমায় বলে যে, আর কি কি ছিল, অ্যাডজেক্টিভ, যদি আমায় বলে লঙ্কারাজ দশানন রাবণ পুত্র ইন্দ্রজিৎ মারা গেল,
আমি কি লিখবো খালি? ইন্দ্রজিৎ মারা গেল এটুকু। লঙ্কা রাজ, 10টা মাথা, রাবণ পুত্র, এগুলো সব মানে লঙ্কার রাজা, 10টা মাথা, এগুলো সব রাবণের অ্যাডজেক্টিভ, নেব না। ইন্দ্রজিৎ, রাবণ পুত্র হচ্ছে ইন্দ্রজিতের অ্যাডজেক্টিভ, নেব না। জাস্ট মেন কথাটা নেব। ক্লিয়ার না? এইবার যে কিওয়ার্ড গুলো আমি 1 2 3 4 করে দাগ দিয়ে দিয়ে রাখলাম, ওই কিওয়ার্ড গুলোকে আমি অ্যারেঞ্জ করব বাই সিকোয়েন্স, মানে পর 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 সাজাবো, আগু পিছু করব না। অর্থাৎ যদি লেখা থাকে যে 2020 জানুয়ারিতে শুভদীপ স্যার আড্ডা 247 জয়েন করলেন, 2020 জুন মাসে শুভদীপ স্যার আড্ডা 247 ওয়ার্ক ফ্রম হোম মোডে বাড়িতে ফিরে ক্লাস নিতে শুরু করলেন, 2020 মার্চ মাসে শুভদীপ স্যার হরিয়ানা থেকে একবার ছুটি কাটাতে বাড়িতে গেছিলেন 7 দিনের জন্য। আমরা সিকোয়েন্স অনুযায়ী অ্যারেঞ্জ করব যে জানুয়ারিতে জয়েন করেছিলেন, মার্চ মাসে একটা হলিডে নিয়েছিলেন 7 দিনের, আর তারপর জুন মাসে ওয়ার্ক ফ্রম হোম মোডে করোনার জন্য বাড়িতে এসে পড়াতে শুরু করেছেন। এই যে জানুয়ারি মার্চ জুন একটা সিকোয়েন্স, এটা কি হলো? জানুয়ারি থেকে জুন, আবার জুন থেকে ফ্ল্যাশব্যাক করে মার্চ, এই ধরনের জিনিসপত্র হবে না। অ্যারেঞ্জ বাই সিকোয়েন্স। 6 নাম্বার কাজ কি? রাইট ইন ইউর ওন ওয়ার্ডস। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা মাথায় রাখি না। যতটা সম্ভব নিজের শব্দে, নিজের বাক্যে, নিজের ভাষায় লেখো, যতটা সম্ভব। ঠিক আছে? সবচেয়ে সময় শব্দ পাল্টাতে হবে এমন কোনো মাথার দিব্যি নেই। তাহলেই তোমার একটা ভাবার্থ তৈরি হয়ে গেল বা সারাংশ তৈরি হয়ে গেল। এবার বলো বুঝতে পারলে কিনা, থিওরি বুঝতে পারলে কিনা, প্র্যাকটিক্যাল তো যাবো আমরা। হ্যাঁ, টাইটেল তো আসছি আমরা, টাইটেল নিশ্চয়ই দেব। ফিগার অফ স্পিচ মানে কথার মাত্রা। হয়েছে? চলো, বাক্যালঙ্কার, এক্স্যাক্টলি কথার মাত্রা। ভালো ভাষায় ও বলেছে বাক্যের অলঙ্কার। তো এই টাইমার চলে এসছে, টাইমার থাকলে আমি খুব একটা থাকতে চাই না। হ্যাঁ, হোমওয়ার্ক দেবো, আগে থিওরি বোঝো ভাই, লাফালাফি করো না। হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক নিজেকেই চেক করতে হবে, আমার তো চেক করার উপায় নাই। আজকে অবধি থাকলো। তাহলে কি কি শিখলাম আমরা এতদিনে, জট ডাউন করো। এগুলো ভুলে গেলে শেষ। অনেক কিছু হয়ে গেছে, 3টে ক্লাস করেছি আমরা। ফার্স্ট ক্লাসে আমরা পুরো আমাদের এই কোর্সের রুল শিখে নিয়েছিলাম, কিভাবে ক্লাস করব, কিভাবে এগোবো, কি করবে কি করবে না, সাউন্ড অফ হলে কি হবে, ভিডিও অফ হলে কি হবে, এই সব কিছু দেখে নেবে। বাংলা ভালোভাবে লিখতে গেলে কি করতে হবে, কোন কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেই সব বলে দিয়েছিলাম। 2 নাম্বার ক্লাসে, এই দুটো হয়েছিল প্রথম ক্লাসে। 2 নাম্বার ক্লাসে আমি বাংলা বানান শেখাতে শুরু করেছিলাম, সেকেন্ড ক্লাসে। থার্ড ক্লাসে
বানান কমপ্লিট করলাম আর ভাবার্থের নিয়ম শেখালাম, এই কটা জিনিস এখনো অবধি হয়েছে। ঠিক আছে, আমার সঙ্গে 3টে ক্লাস। কালকে আমরা ভাবার্থে প্র্যাকটিক্যালি নেমে পড়বো একদম। চলো এই অবধি থাকলো। থ্যাংক ইউ সো মাচ। পুজোর মিটিং আছে? আরে বাবা, যাও যাও যাও।